ঝিনাইদহ টু সুন্দরবন মাত্র 430 টাকা দিয়ে চলে গেছিলাম নিজেকে প্রকৃতির মাঝে একটু খুঁজে পেতে। তোমরা যারা আমার মতো ট্যুর লাভার আছো, একটু কম খরচে ঘোরাঘুরি করতে চাও, এখনই আমার ভিডিওটা সেভ করে রাখো অথবা শেয়ার করে রাখো। তোমাদের সুবিধার্থে বলে রাখি, তোমরা যারা ঝিনাইদহ থেকে সুন্দরবন যেতে চাও, তোমরা সরাসরি ঝিনাইদহ বাস কাউন্টার থেকে সকাল 6:20 গাড়িতে করে খুলনা সোনাডাঙ্গা বাস কাউন্টারে চলে যাও। বাস থেকে নেমে ওখানে যারা স্থানীয় আছে তাদেরকে তোমরা শুনতে পারো যে মোংলার বাসগুলা কোথায় পাওয়া যায়। তো তারা তোমাদেরকে দেখিয়ে দিলে ওখান থেকে 1 মিনিট হেঁটেই তোমরা পেয়ে যাবা বাস কাউন্টার। এখান থেকে জনপ্রতি তোমরা 100 টাকা টিকিট কেটে চলে যাবা তোমাদের গন্তব্যস্থানে। এখানে তোমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসো না কেন, তোমরা কিন্তু খুলনা সোনাডাঙ্গা বাস কাউন্টারেই নামবা। তারপর তোমরা মংলার যে কোনো একটা বাসে উঠে পড়বা 100 টাকা টিকিট কেটে। আর তোমরা যে রিসোর্টে উঠো না কেন, তোমরা কিন্তু আগে জেনে নিবা যে তোমরা কোন ফেরিঘাটে নামবা। যেহেতু আমি সুন্দরবন ইকো রিসোর্টে রুম বুক করেছিলাম, সে কারণে আমি লালডোব ফেরিঘাটে নেমেছিলাম। বাস থেকে লালডোব ফেরিঘাটের রোডে নেমে রাস্তা পার হয়ে একটা ভ্যান নিয়ে 10 টাকা ভাড়া দিয়ে চলে গেছিলাম লালডোব ফেরিঘাটে। অল্প একটু পথ হওয়ার পরেও যেখানে অনেক গরম ছিল, যে কারণে মূলত আমরা একটা ভ্যান নিয়ে যাই। তারপর মাত্র 10 টাকা দিয়ে একটা ট্রলারে করে আমরা নদীটা পার হই। এই নদীটার নাম মূলত আমি জানি না, তবে এটা কিন্তু বঙ্গোপসাগরেই মিলিত হয়েছে। আর এই ট্রলারে কিন্তু আমি আমার লাইফের প্রথমবার উঠেছি। যদিও এর আগে আমি ফেরিতে অনেকবার উঠেছি, কিন্তু ট্রলারে আমার কখনোই ওঠা হয় নাই। স্পিড বোর্ডেও উঠেছি, বাট ট্রলারে আমার লাইফের প্রথমবার ছিল। বাট এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর ট্রলার থেকে নেমেই দেখি আমাদের জন্য রিসোর্টের পক্ষ থেকে একটা ইজি বাইক চলে এসেছে আমাদের রিসিভ করতে। তারপর সুন্দরবনের আশেপাশের গ্রামগুলোর দুই পাশের মাঠ এবং মাছের সরু রাস্তা এনজয় করতে করতে চলে আসলাম রিসোর্টে। রিসোর্টে আসার সাথে সাথে আমার আর আমার ফ্রেন্ডকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। তো যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো রিসেপশনে বেশি দেরি না করে আমরা চলে গেলাম আমাদের রুমে। আর এটা কিন্তু রিসোর্টের ভিতরেরই একটা অংশ। আমি ইনশাল্লাহ তোমাদেরকে সব ডিটেলসটা দেখিয়ে দিব আজকের এই ব্লগে। তো ফাইনালি এটা হচ্ছে আমার 2 দিন 1 রাতের রুম গড়ান। রুমে ঢুকে তো দেখি এরা আগে থেকে এসি দিয়ে রেখেছে। মনে মনে বললাম, ভাই তোমরা একটা কাজের মতো কাজ করেছো। রুমটা অনেক সুন্দর সাজানো গোছানো ছিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রুমে কিন্তু নামাজ রাখা ছিল। তো তোমরা যারা হচ্ছে নামাজি আপুরা আছো, ভাইয়েরা আছো, তোমরা কিন্তু চাইলে নামাজ পড়তে পারবা। আর আমার জন্য রুমের সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে এইটা, মিরর। মিরর না থাকলে তো আমার চলেই না। আর এখানে এই সুন্দর মিররটা পেয়ে আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি। যদিও আমি রুম আগে থেকে দেখে শুনে তারপরে বুকিং করেছিলাম। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সুন্দরবন। দেখতে পাচ্ছ আমি সুন্দরবনের ঠিক কতটা কাছে। মানে আমি যে 4.5 ঘন্টা জার্নি করে এখানে এসেছি, এটা আমার একদম সার্থক। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি একদম আমার বেলকনিতে বসে সুন্দরবন দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। তারপর আমি আর আমার ফ্রেন্ড ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চের জন্য। আর আজকে আমি আমার লাঞ্চের মেনুতে সিলেক্ট করেছিলাম আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভুনা, একটা সবজি, ডাল এবং হাঁসের মাংস। আর যদি জানতে চাও যে খাবারের স্বাদ কেমন ছিল, ভাই অনেস্টলি একটা রিভিউ দিই যে আমার লাইফে খাও বেস্ট টেস্টি একটা খাবার ছিল এটা। মানে এত স্বাদ হয়েছিল মাশাআল্লাহ, যেটা বলার বাহিরে। মানে এখানে একটা খালা আছে যে রান্না করে রেগুলার, ওই আঙ্কেলের কাছে আমি জানতে চাচ্ছিলাম। তো উনি মূলত প্রতিনিয়ত এখানে রান্না করে। আর খাবারের টেস্ট গুলো মাশাআল্লাহ অনেক মজা। তো চলো খাবার খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করি আমাদের প্যাকেজে কি কি ইনক্লুডেড ছিল। আমরা মূলত এসেছিলাম 2 দিন 1 রাতের প্যাকেজে। ফেরিঘাট থেকে রিসোর্ট পর্যন্ত আনা নেওয়া, 5 বেলা খাবার ইনক্লুডেড এবং ক্যানেল ক্রুজিং। এর মাঝে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার মতো বনলতা ইকো কটেজে আসতে চাও, তোমরা কিন্তু এই পেজে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করছিলাম বনলতা ইকো কটেজের নিজস্ব রেস্টুরেন্টের বেলকনিতে। আর এর মাঝেই দেখা হয়ে গেল আমাদের সুন্দরী সুন্দরী বানর বা হনুমান যেটাই বলো ওদের সাথে। আর এই মুহূর্তটা আমি আসলে আমার এক্সপেকটেশনের বাহিরে ছিল যে আমি এইভাবে দেখা পাবো। আমি আবার ওর সাথে একটু হাই হ্যালো করতেছিলাম, বাট কে জানে যে হাই হ্যালো করতে গিয়ে ও আমার উপরে সরাসরি হামলা করে বসবে। আমি তো এদিকে ভয় পেয়ে গেছিলাম। আমি জাস্ট ওর সাথে হাই হ্যালো করতেছি আর ও তো ভাবছে যে আমি ওকে রাগাচ্ছি। পরে যাই হোক আমি এখান থেকে বের হয়ে আসি, কারণ আমি ভীষণই ভয় পাচ্ছিলাম ওকে নিয়ে। হনুমানের কাছ থেকে চলে আসার পরেও আমি কিন্তু নিস্তার পাইনি। তো এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি।
হচ্ছে পরে। চলো আগে রিসোর্টের ভিতরটা তোমাদেরকে টুকটাক একটু শেয়ার করে দেখাই। এটা ছিল আমাদের মেন পয়েন্ট। এখানে মূলত রাতে বারবিকিউ এর সুযোগ আছে। তোমরা যদি বারবিকিউ করতে চাও তাহলে কিন্তু তোমরা রাতে করতে পারো। আর আরেকটা বিষয় শেয়ার করে রাখি, তোমরা যদি অনেকে একসাথে আসো, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে, তাহলে কিন্তু তোমরা বেশি এনজয় করতে পারবা। যেহেতু আমরা 2টা ফ্রেন্ড একসাথে এসেছি, আমরা অনেক বেশি মজা করতে পারি না, কারণ আমরাই 2জন অনেক বেশি ঘুমিয়েছি। কারণ ঘুমানোর কারণে আমরা মূলত এনজয় করতে পারি না। তো তোমরা যারা আসবা, অনেক একসাথে আসবা এবং সবাই মিলে এখানে দেখাচ্ছে সন্ধ্যার পরে অনেক মজা করতে পারবা। তো এই দেখো, যেটা বলছিলাম একটু আগে, আমি বলছিলাম না যে ওর কারণে আমি মূলত পাগল হয়ে গেছিলাম। তো দেখো, আমি রুমে এসে দেখি ও আমার বেলকনিতে এসে বসে হাজির। আমি ওকে একটু ডিস্টার্ব করেছিলাম, যে কারণে মূলত ও আমার আর পিছুই ছাড়তেছিল না। আমি তো এই বিষয়টা আসলে প্রথমে বুঝতেই পারি নাই। তো তোমাদের জন্য সতর্কমূলক কথাটা বলে রাখি, মানে বনের যে কোনো পশু পাখির সাথে কোনো মজা দুষ্টুমি করবা না, করলে কিন্তু ও তোমাকে আর কখনো শান্তিতে ওখানে থাকতেই দিবে না। তো যেমনটা আমার সাথে হয়েছিল, আমি বেলকনিতে মানে রুমে আসার পরে দেখি যে ও আমার বেলকনিতে এসে বসে আছে, কোনোভাবেই ও যাচ্ছে না। তো আমি পরে ভাবলাম যে মানে মানুষ হোক পশু পাখি হোক, লোক কিন্তু সবার থাকে। তো ভাবলাম যে ওকে খাবার দিয়ে দেখি। এখন আমি খাবার দিয়ে কিন্তু আরো বেশি মুশকিলে পড়ে গেছিলাম। তারপর বানর যখন ওই পাশে গাছে গেছিল, তখন মনে করো আমি একটু ভয়ে ভয়ে একটা চিপস দিয়েছি ওকে, আর দেখি ও সঙ্গে সঙ্গে চলে এসেছে উঠতে উঠতে প্রায়, মানে এসে ও হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে। এত মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে ও চিপস খাচ্ছে, এটা কি ভাবা যায়। তারপর মনে করো ভয়ে ভয়ে আমি ওকে আরো কিছু চিপস দিয়েছিলাম, আর ও দেখতেছিলাম ও সবগুলাই খেয়ে ফেলতেছিল। মূলত আমার মনে হয় ওর ক্ষুধা ছিল, যে কারণে ও এরকম খাবার জন্য পাগলের মতো করতেছিল। এখন জানি না ওকে ডিস্টার্ব করার জন্য ও এরকম করতেছে নাকি হচ্ছে ও খাওয়ার জন্য এরকম করতেছে। বাট দেখো কি সুন্দর করে খাচ্ছে। যদিও আমি ছোট মানুষ, আমারই চিপস খেতে মন চায়, বাট আমার গুলোকে দিতে মন চাচ্ছিল না, তারপরেও দিয়েছি। ও এরকম করে খাচ্ছিল ওটা দেখার জন্য। দেখো মাশাআল্লাহ, আসলে আমি আদিম যুগের কথা শুনেছি, মানে আমার মুরব্বী যারা আছে তাদের কাছে শুনেছি নাকি বানর নাকি এক সময় মানুষ ছিল, তো মানুষ থেকে নাকি ওরা হচ্ছে বানর হয়েছে। জানি না কথাটা কতটুকু সত্যি, তবে দেখো ওদের আচার আচরণ কিন্তু সম্পূর্ণটা মানুষের মতোই। আর তোমরাও কি আমার মতো তোমার দাদা দাদির কাছে শুনেছো কি না আমাকে জানিও, যে বানর হচ্ছে আগে মানুষ ছিল। শুনে থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানাবা। আর দেখো প্যাকেটটা নিয়েও কিভাবে খাচ্ছিল, জাস্ট মাশাআল্লাহ। তারপর মনে করো যে ওর সাথে এরকম মজা করতে করতে আমার রুমে বসে খুবই ভালো লাগছিল। মানে এটা ফিল করা যায় যে আমি আমার রুমে বসে আছি আর থাই দিয়ে আমি বসে বসে ওকে দেখতেছি, কত সুন্দর, জাস্ট ওয়াও। ফিলিংসটা আসলে নিজে নিজে চোখের সামনে না দেখলে বোঝা যাবে না যে এটা কত ভালো লাগার একটা ব্যাপার। যেহেতু আমি বাইরে থেকে ওইভাবে কোনো খাবার আনতে পারি না, তো যে কারণে আমার কাছে তেমন কোনো খাবার ছিল না, আর ওকে আমি দিতেও পারতেছিলাম না। তো মনে করো আমার কাছে শুধুমাত্র পরে একটা হচ্ছে রুচির ডাল ভাজা ছিল, যেটা হচ্ছে আমি ওকে ভাবলাম যে প্যাকেট সহ দিয়ে দেখি ও কি করে, কিভাবে খাই মূলত। তারপর আমি ভয়ে ভয়ে আবারও মানে একটু একটু করে জানালাটা খুলে তারপর ওকে আমি ছুঁড়ে দিলাম এটা। জাস্ট দেখো কিভাবে এটা নিয়ে গিয়ে বসে ছুলে ছুলে খাচ্ছে। মানে এটা অবিকল মানুষের মতো, মানুষের বহিঃপ্রকাশ হচ্ছে এই বানর, আমার কাছে যেটা মনে হয় মূলত। তারপর মনে করো আমরা 2জন এইভাবে বানরের সাথে দুষ্টুমি করতে করতে অনেকটা সময় পার করে ফেলেছিলাম। যেহেতু আমাদের বিকেলে ক্যানেল ক্রুজিং ছিল, তো আমরা আর দেরি না করে 5টার দিকে বের হয়ে পড়লাম ক্যানেল ক্রুজিং এর উদ্দেশ্যে। এর মাঝে চলো তোমাদেরকে আরেকটা বিষয় শেয়ার করে রাখি। আমরা যেহেতু 2জন গেছিলাম আর আমরা একটা এসি রুম নিয়েছিলাম, তো আমাদের জনপ্রতি খরচ পড়েছিল 3,500। মানে 2 দিন 1 রাত 5 বেলা খাবার ইনক্লুডেড, প্লাস আমাদের ঘাট থেকে নিয়ে আসা এবং দিয়ে আসা পর্যন্ত সব আমাদের টোটাল খরচ ছিল হচ্ছে 3500 টাকা। আর সাথে কিন্তু ক্যানেল ক্রুজিং ও ইনক্লুডেড। এরপর মামার সাথে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো আমরা এই সুন্দরবনের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম, আর খুবই ভালো লাগছে। মানে মনে করো এইটা আসলে এক্সপেকটেশনের বাইরে, এত সুন্দর ভিউ। মানে তোমরা যারা শহরের ভিতরে বসে আছো, তোমরা কিন্তু যদি সুন্দরবনে না যাও, তোমরা কিন্তু এই মানে প্রকৃতি গুলো, এই নেচার গুলো তোমরা কখনোই ফিল করতে পারবে না। তো তোমরা যারা আছো তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারো খুবই কম খরচে। আর আমার মনে হয় যে এত টাকা সেভিংস করে কি হবে লাইফে যদি একটু ঘুরতেই না পারি।
এর মাঝে মামা আমার সাথে গল্প করতেছিল নাকি এখানে 10-15 দিন আগেও কুমির দেখা গিয়েছে, মানে ঠিক আমাদের রিসোর্টের সামনে কুমির দেখা গিয়েছে। এর মাঝে তোমাদেরকে একটা বিষয় শেয়ার করে রাখি, সুন্দরবনের পানি কিন্তু নোনতা, তো যে কারণে তোমাদের স্কিনের প্লাস চুলের অনেক বেশি প্রবলেম হবে। আর চুলের যে কোনো সমস্যার জন্য কিন্তু একটাই সমাধান, ডক্টর বজাই হেয়ার অয়েল। তো এটা পেয়ে যাবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং আমাদের ফেসের ব্রনের জন্য কিন্তু পেয়ে যাবা এগ ফ্রাইড অ্যান্ড চেরি এই ক্রিমটা, তো এইটাও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবা। আর যেহেতু প্রোডাক্টগুলো আমি নিজে সেল করি, সো কোনো টেনশন নাই, নির্দ্বিধায় তোমরা নিয়ে নিতে পারো। আর আমাদের প্রোডাক্টের কিন্তু মাশাআল্লাহ হাজার হাজার রিভিউ রয়েছে। তো তোমাদের যাদের চুলের সমস্যা রয়েছে এবং ব্রণের সমস্যা রয়েছে, এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে ফেলো। এরপর আমরা প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো সুন্দরবনের গহীনে গহীনে ঘুরে বেরিয়েছি। আর এই ফিলিংসটা ছিল খুবই সুন্দর, খুবই সুন্দর, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর আমরা রিসোর্টে এসে রিসোর্টের মেন পয়েন্ট গুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমার সময় হয়ে ওঠে না এখন পর্যন্ত দোলনাতে ঘোরার প্লাস হচ্ছে রিসোর্টটা সম্পূর্ণ দেখার। তো আমি ভাবলাম এর মাঝে যেহেতু সন্ধ্যা পর্যন্ত একটু রোদ রোদ আছে, তো এর মাঝে আমি একটু ঘুরে বেড়াই। তো মনে করো যে এইভাবে আর কি কাটছিল সময়। আর এর মাঝে তোমাদেরকে আরেকটা বিষয় শেয়ার করে রাখি, তোমরা জানো যে আমার রিসেন্টলি বড় অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট যেটা ছিল ওটা হচ্ছে ব্যান্ড হয়ে গেছে। তো ওটাতে মূলত অনেক অনেক ভিডিও ছিল যেগুলো আসলে ব্যান্ড হওয়ার পরে আমার কাছে আর নাই ওই ফুটেজ গুলা। এরপরে হচ্ছে ঘোরাঘুরি শেষ করে রুমে চলে যায় আর গিয়ে একটা ঘুম দিই। এর মাঝে যে রিসোর্টের সবাই আমাদের কতবার ডাকছে আসলে এটা আমার মনেও নাই ঠিক মতো। আর ঘুম থেকে উঠে দেখি বেজে গেছে 10টা, আর সেই 10টার সময় উঠে সন্ধ্যার স্ন্যাক্সটা আগে দিয়েছিল যে তোমরা এটা শেষ করে নাও, দেন হচ্ছে তোমরা ডিনার করো। আর আমাদের সন্ধ্যার স্ন্যাক্সে ছিল সিঙ্গারা, কলার সাথে বিস্কিট এবং হচ্ছে কফি অথবা দুধ চা অথবা লাল চা, তোমরা যে যেটা খেতে চাও। তারপর আমরা একটু রেস্ট নিয়ে আবারও চলে যাই ডিনার করতে। আর আজকে আমাদের ডিনারের মেনুতে ছিল আলু ভর্তা, ডিম ভর্তা, একটা ভাজি, ডাল এবং সমুদ্রের মাছ, আর সাথে কমপ্লিমেন্টারি সালাদ তো আছেই। আর আমি যদি খাবারের টেস্টের কথা বলি, ফার্স্টে যেরকম বলেছিলাম খুবই মজা ছিল, আর মাছটা বিশেষ করে আমার বেশি ভালো লেগেছে। এরপর রাতের ঘুম শেষ করে সকালে ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা, মানে নদীর পানি মূলত একদম অর্ধেক হয়ে গেছে, যেটাকে মূলত জোয়ার ভাটা বলে থাকে। মানে এখানে অলওয়েজ এরকম জোয়ার ভাটা হতেই থাকে। তো আমি ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা হয়ে গেছে। আর এইদিকে সেই বানরটা আছেই, মানে ও টোটালি আমার পিছনে পড়ে আছে। তো আমি ওই ভাইদের সাথে কথা বলে একটা লাঠি নিয়ে এসেছিলাম যাতে আমি একটু বেলকনিতে দাঁড়াতে পারি, কারণ আমি যদি একা থাকি তাহলে কিন্তু আমি হচ্ছে বেলকনিতে দাঁড়াতেই পারবো না, ও আমার উপরে আক্রমণ করতে পারে। তো যাই হোক, লাঠিটা নিয়ে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম যে নদীতে এইভাবে মাছ মারা হচ্ছে। আর এই মাছগুলাই কিন্তু আমাদেরকে দেওয়া হয়, মানে তোমরা যদি বারবিকিউ করো মাছ, সেটাতেও কিন্তু তোমাদের এইভাবে টাটকা টাটকা মাছ দেওয়া হবে। আবার যদি তোমরা মাছ ভুনা খেতে চাও তাহলেও কিন্তু তোমাদের এইভাবে মাছ ধরেই দেওয়া হবে। তো ওইটাই ছিল আমার সুন্দরবন ট্রিপ। আর যেহেতু আজকে আমাদের ব্যাক করা লাগবে একটু পরে, সে কারণে আমি ভাবছিলাম যে আর একটু আমাদের বেলকনি থেকে ঘুরে আসি। তো গিয়ে দেখি এখন পর্যন্ত বানরটা এখানেই বসে আছে। আর তারপর যাই হোক, আমি এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, যেহেতু আমি বানরটার কারণে কোনো হচ্ছে বেলকনিতে সেভাবে ভিডিও বানাতেই পারি নাই। আর যাও কিছু বানিয়েছিলাম সেগুলো আমার আইডি ব্যান্ড হওয়ার কারণে কিছুই নাই, কোনো ফুটেজ। তো যাই হোক, ইনশাল্লাহ আবারও সুন্দরবনে আসবো। আর তোমরা যদি চাও যে আমি শুধুমাত্র হচ্ছে কত টাকা খরচ হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করি, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, ইনশাল্লাহ আমি সেই ভিডিওটাও দিয়ে দিব। তো আজকে সুন্দরবনের ব্লগটা থাকছে এই পর্যন্তই। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এবং তোমরা আমার কাছে কি ধরনের ব্লগ দেখতে চাও কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। বাই বাই।